নমস্কার বন্ধুরা, আপনাদের মনের অবাধ্য অনুভূতিগুলোকে শব্দের তুলিতে রাঙিয়ে দেওয়া আপনাদের অত্যন্ত আপন এবং ভালোবাসার প্রিয় ইউটিউব ঠিকানা অডিও স্টোরি বাড়ি। আজকের এই বিশেষ ২৪ নম্বর পর্বে আপনাদের সবাইকে বুক ভরা গভীর ভালোবাসা আর একরাশ আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, সম্পর্কের গতিপথ কখন যে কোন মোড় নেয় তা বোধহয় নিয়তি ছাড়া আর কেউ জানে না। গত ২৩ নম্বর পর্বে আমরা সাক্ষী থেকেছি মুখার্জি ম্যানশনের দীর্ঘদিনের আভিজাত্যের অহংকার আর অন্ধকারের দেওয়ালে ফাটল ধরার সেই মুহূর্তগুলোর। তনুর জীবনে নেমে এসেছে এক পাহাড় প্রমাণ সংকটের কালো মেঘ। একটা দুটো টাকা নয়, এক লপ্তে ৫০ লক্ষ টাকার ব্যবস্থা করার এই যে মরণপণ লড়াই, তা তনুর মতো একটা সাধারণ মেয়েকে আজ কোন খাদের কিনারায় এনে দাঁড় করাবে। অন্যদিকে মল্লিকা দেবীর ওই রহস্যময় থমথমে নীরবতা কি আসলেই কোনো বড়সড় ধ্বংসাত্মক ঝড়ের পূর্বাভাস, যা এক নিমিষে ওলটপালট করে দেবে তনু আর ঋষিরাজের জীবন? আর অভিয়ার জীবনে আসা এই নতুন রসায়নই বা তাদের কোন কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করাবে? হৃদয়ের টানাপড়েন, অজানা অতীত আর এক চরম রহস্যের উত্তর খুঁজতে চোখ রাখুন আজকের পর্বে। শুনতে থাকুন ভালোবাসার ছোঁয়া, পর্ব ২৪। সমরবাবুর কথায় অবিনাশবাবু প্রচন্ড রেগে গিয়ে বলেন, ছি 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 ছি, সমর, তুই এত বড় একটা ষড়যন্ত্র করতে পারলি? আমার এটা ভাবতেও ঘেন্না হচ্ছে যে তোকে আমি আমার বন্ধু ভাবতাম, শেষ পর্যন্ত তুই কিনা আমার সংসারটা ভাঙলি। আজকে শুধুমাত্র তোদের জন্য আমার জীবনটা নষ্ট হলো, সাথে আমার মেয়ে, আমার বউ দুজনেই কষ্ট পেল। আমি যেমন তোকে ভরসা করেছিলাম, তেমনই আমার মাকেও বিশ্বাস করেছিলাম। কি করে বুঝবো রে যে মা আমাকে ১০ মাস পেটে রেখে জন্ম দিয়েছেন, সেই মা আমার জীবনে এত বড় অভিশাপ হয়ে দাঁড়াবে? আসলে দোষটা আমারই। আমি নিজের স্ত্রীর উপর বিশ্বাস রাখতে পারিনি। সেদিন উমাকে যদি একবার বিশ্বাস করতে পারতাম, তাহলে আজ এমনটা হতো না। এই বলে অবিনাশবাবু তুয়ার কাছে গিয়ে হাত জোর করে বললেন, তুয়া, আমি অনেক বড় অপরাধ করেছি, তোকে অস্বীকার করেছি। শুধু আমার জন্য তোদের এতদিন কষ্ট করতে হয়েছে। আমি তোর কাছে ক্ষমা চাইবো না রে মা, বরং তুই আমাকে শাস্তি দে। তুই যা শাস্তি দিবি আমি মাথা পেতে নেব। বল বল, আমায় কি করতে হবে? কি করলে এই পাপের বোঝা আমি আমার ঘাড় থেকে নামাতে পারবো? তোমাকে শাস্তি দেওয়ার আমি কেউ নই। তুমি আমার মাকে কষ্ট দিয়েছো, তাই শাস্তি যদি দিতেই হয় সেটা আমার মা দেবে। কিন্তু আজ শুধুমাত্র আমার কারণেই তোকে ওই বস্তিতে, ওই বস্তিতে জন্মাতে হয়েছিল। এত ছোট বয়সে অভাবের তাড়নায় পড়াশোনা ছেড়ে দিয়েছিলিস তুই। ফুল বিক্রি করতে হয়েছিল তোকে পেট চালানোর জন্য। এই শাস্তি তো আমার পাওনা আছেই রে। তুই বল, আমাকে কি শাস্তি দিবি? বেশ, তাহলে তোমাকে আমায় বাবা বলে ডাকার অনুমতি দিতে হবে। আমি ছোট থেকে বস্তির অন্য বন্ধুদের দেখতাম, তারা তাদের বাবার কাছে কত আদর যত্ন ভালোবাসা পাচ্ছে। আমার খুব হিংসে হতো, কিন্তু মা কষ্ট হবে ভেবে কখনো মাকে এই সমস্ত কিছু আমি বলিনি। তাই আজ এটাই তোমার শাস্তি। এই ২১ বছর ধরে আমি যে ভালোবাসাটা পাইনি, তা কড়াই গন্ডায় সুদে আসলে আমাকে ফিরিয়ে দিতে হবে। পারবে আমাকে ফিরিয়ে দিতে? দেব রে মা, দেব। তোর কাছ থেকে আমিও যে এই ডাকটা শোনার জন্য অপেক্ষা করে বসে আছি। তুই একবার আমাকে বাবা বলে ডাক। আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত তোকে ঠিক এভাবেই আগলে রাখবো। এই বলে অবিনাশবাবু তুয়াকে দুহাত দিয়ে জড়িয়ে ধরেন। ওনার চোখ থেকে জল গড়িয়ে পড়ে। তুয়া অবিনাশবাবুকে জড়িয়ে ধরে বাবা বলে ডাকে, তারপর ও কেঁদে ফেলে। ঋষি এতক্ষণ দূর থেকে দাঁড়িয়ে সব দেখছিল, এবার আর নিজের অনুভূতিও চেপে রাখতে পারে না। এগিয়ে গিয়ে বাবা আর বোনকে জড়িয়ে ধরে ও। এবার থেকে তোর সব আবদার মেটানোর জন্য তোর বাবা দাদা দুজনেই আছে। এমন সময় সমরবাবু বলে ওঠেন, আমি কি এবার যেতে পারি? অবিনাশবাবু কথাটা শুনে ভীষণ রেগে যান। তোকে তো আমার মনে হচ্ছে এক্ষুনি জেলে পাঠাই। সমরবাবু হাত জোর করেন, আমাকে ক্ষমা করে দে অবিনাশ। আমি জানি আমি যা করেছি তাতে আমার কোনো ক্ষমা হয় না, কিন্তু বিশ্বাস কর, আমাকে ভগবান শাস্তি দিয়েছে রে। আমি এখন ব্লাড ক্যান্সারের পেশেন্ট। আমি এমনি বেশি দিন আর বাঁচবো না। এই কথা শুনে ঋষি এগিয়ে আসে। আমরা আপনার আর কোনো কথা শুনতে চাই না। আপনার মতো অপরাধীকে এখনো যে আমরা জেলে পাঠাইনি, সেটাই আপনার জন্য অনেক বড় কথা। আপনি এক্ষুনি বাড়ি থেকে চলে যান, আর কোনো দিনও যেন আপনার মুখ দেখতে না হয় আমাদের। আচ্ছা। সমরবাবু আর কোনো কথা না বলে মাথা নিচু করে বাড়ি থেকে বেরিয়ে যান। উনি চলে গেলে তনু বলে, আচ্ছা, সমরবাবু তো না হয় চলে গেলেন, কিন্তু এই সমস্ত কিছুর যিনি মাস্টার মাইন্ড, তিনি তো আমাদের মাঝেই আছেন। এই যে
এই মল্লিকা মুখার্জি উনি নিজে নিজের ছেলের সংসার ভাঙতে কেন চেয়েছিলেন সেটা তো কই জানা হলো না। ওনার মতো নিজ মানুষ সবকিছু করতে পারে তনু, তোকে ভুলে গেছো? উনি তো তোমাকে খুন করারও চেষ্টা করেছিলেন। আমার চোখে তোমাকে ছোট প্রমাণ করার জন্য তোমাকে চোর বদনাম দেওয়ার চেষ্টা করেছিলেন। এইসব তুই কি বলছিস ঋষি? এই মহিলা তনুকে খুন করার চেষ্টা করেছিল? এখন এখন এই সমস্ত কথা ছাড়ুন বাবা, আমাকে আগে জানতে হবে উনি এই সমস্ত কেন করেছিলেন। বলুন তো মল্লিকা ম্যাডাম, আপনি এসব কেন করেছিলেন? মানে এতগুলো অন্যায় কাজ করতে আপনার একবারও বিবেকে বাঁধেনি? না বাঁধেনি। আমি যা করেছি তা ভালোর জন্যই করেছি। আমি তো আমার বান্ধবীর মেয়ের সাথে অবিনাশের বিয়েটা ঠিক করেছিলাম, কিন্তু অবিনাশী মাঝখান থেকে ওই ভিখারির মেয়েটাকে বিয়ে করে বাড়িতে আনলো। আমি বাধ্য হয়ে উমাকে মেনে নিয়েছিলাম। বিয়ের পর আমি অনেকবার চেষ্টা করেছি উমাকে সরিয়ে দেওয়ার, কিন্তু পারিনি। তারপর ঋষি হলো। ধীরে ধীরে উমা এই বাড়ির কর্ত্রী হয়ে উঠছিল। ওর ভালো ব্যবহারের জন্য বাড়ির কাজের লোক পর্যন্ত ওকে সমীহ করে চলতো। আমি দেখলাম আমার সংসার ধীরে ধীরে ওর হাতে চলে যাচ্ছে। বাড়ির কেউ আর আমার অনুমতি নেবার প্রয়োজন বোধটুকু করছে না। উমার একটা কথাতেই বাড়ির সবাই সবকিছু করে দিতে প্রস্তুত থাকতো। ব্যবসায় কি করছে না করছে সেটা পর্যন্ত অবিনাশ উমার সাথে শেয়ার করতো। এই সব কিছু আমার পক্ষে মেনে নেওয়াটা সম্ভব ছিল না। তাই আমি প্ল্যান করে সারা জীবনের মতো উমাকে এই বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করেছিলাম। আর আমার এই প্ল্যানে আমায় সাহায্য করেছিল সমর। ছি মা! মল্লিকা দেবীর মুখে এই সমস্ত কথাগুলো শুনে অবিনাশ বাবু বলে ওঠেন, এই সামান্য কারণে তুমি আমার জীবনটা এইভাবে নষ্ট করে দিয়েছিলে মা। আমার মেয়েটার কি দোষ ছিল? তুমি ওকে কেন এত কষ্ট দিলে? ওই সময় উমা প্রেগনেন্ট হয়েছিল বলেই তো আমি আমার প্ল্যানটা ফুলফিল করতে পেরেছিলাম। তোর মেয়েই তো ছিল আমার ট্রাম্প কার্ড। তবে আমি তো ভেবেছিলাম উমার সন্তানটা নষ্ট হয়ে যাবে। তোর মেয়ে যে বেঁচে আছে এটাই তো অনেক রে। এর থেকে ভালো থাকার যোগ্য কিন্তু ও নয়। তুমি যদি আমার মা না হতে, তাহলে এই মুহূর্তে তোমাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিতাম, কিন্তু সেটা আমি করতে পারবো না। এই তুমি থাকো তোমার এই প্রাসাদে, আমি আমার সন্তানদের নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। তোমার ছায়াও যেন আমার সন্তানদের ওপর আর না পড়ে। এবার আমি সেটাই করব। না বাবা, আমরা তো এই বাড়ি ছেড়ে চলে যাব না। আর না এই মল্লিকা বুড়ি এই বাড়ি ছেড়ে যাবে। উনি আমার অপরাধী। উনি আমার ছোটবেলাটা আমার থেকে কেড়ে নিয়েছেন। আমার বাবার পরিচয় উনি কেড়ে নিয়েছিলেন। উনি ভরা মণ্ডপে আমার মাকে অপমান করে আমার বিয়েটাকে ভেঙে দিয়েছিলেন। তাই আজ আইন নয়, ওনাকে শাস্তি দেবো আমি। আমি তোর পাশে আছি, তুই যা চাইবি তাই হবে। বল তুই কি শাস্তি দিতে চাস? আমি চাই এই মল্লিকা মুখার্জি এই বাড়িতেই থাকবেন, কিন্তু ওনার কাছ থেকে ওনার সমস্ত সম্পত্তি কেড়ে নেওয়া হবে। ওনার তো টাকার খুব অহংকার, তাই না? তাই ওনার কাছ থেকে সমস্ত টাকা নিয়ে নেওয়া হবে। ওনার ব্যাংকের পাসবই, সমস্ত ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সবকিছু লক করে দেওয়া হবে। বাড়ির লকারের চাবি থেকে শুরু করে কোম্পানির শেয়ার পর্যন্ত সমস্ত কিছু বাজেয়াপ্ত করে নেওয়া হবে। উনি আজকের পর থেকে এই বাড়ির একজন সার্ভেন্টের মতো জীবন কাটাবেন। সার্ভেন্ট কোয়ার্টারেই উনি থাকবেন। খেতে হলে ওনাকে কাজ করে উপার্জন করে খেতে হবে। উনি গরিবদের খুব ঘৃণা করেন, তাই না? তাই আজ থেকে ওনাকে এই গরিবের জীবনটাই কাটাতে হবে। তুই যা বলছিস সেটাই হবে রে। এই বাড়ি আমার বাবা ঋষির নামে করে গেছেন, তাই এই বাড়িতে আজ থেকে শুধু তোর আর ঋষির কথাই শোনা হবে। আর একটা কথা মল্লিকা মুখার্জি, আপনি যে বলেছিলেন মা নাকি সমস্ত প্রপার্টি বিক্রি করে সেই টাকা নিয়ে পালিয়ে গেছেন, সেটা তো সত্যি নয়। তাহলে ওই প্রপার্টিগুলো আপনি কি করেছেন? সেই প্রপার্টির কাগজ এখন আমার কাছে আছে তো। আসলে মা যাওয়ার আগে সমস্ত প্রপার্টি আমার নামে করে দিয়েছিল, আর সেই কাগজগুলো মায়ের থেকে এই মল্লিকা মুখার্জি কেড়ে নিয়ে এতদিন নিজের কাছে লুকিয়ে রেখে দিয়েছিলেন। তোয়া, ওনাকে আমার ঠাম্মা বলতেও না ঘৃণা হচ্ছে। এই মহিলা আমাদের থেকেও বেশি তোর প্রতি অন্যায় করেছেন। তাই তোর যা ইচ্ছা হয় তুই ওনার সাথে তাই কর, আমি তোর পাশে আছি। ওই মল্লিকা বুড়ি! তোয়া মল্লিকা দেবীর কাছে এগিয়ে আসে। এবার থেকে আমি যা বলবো তোমাকে তো তাই করতে হবে বুড়ি। আমার হাত থেকে তোমার তো আর কোনো নিস্তার নেই। আপনারা যারা নিয়মিত আমাদের পাশে থাকেন তাদের প্রতি আমাদের অনেক ভালোবাসা, কিন্তু আপনাদের লাইক আর সাবস্ক্রাইবের হার কমে যাওয়ায় আমরা বুঝতে পারছি না আমাদের গল্পগুলো আপনাদের কতটুকু ভালো লাগছে। যদি আমাদের উপস্থাপনা বা গল্পে কোনো খামতি থাকে তবে তা আমাদের অবশ্যই জানান। আপনাদের উৎসাহ ছাড়া এই পথ চলা আমাদের পক্ষে অসম্ভব। ভালো লাগলে চ্যানেলটির সাথেই থাকুন। আমাদের এই ছোট ছোট প্রচেষ্টাগুলো তখনই সার্থক হয় যখন আপনাদের ভালোবাসা আমাদের সাথে থাকে। ইদানিং লক্ষ্য করছি আপনারা হয়তো আমাদের গল্পগুলোতে আগের মতো সাড়া দিচ্ছেন না, যা আমাদের কিছুটা ভাবিয়ে তুলছে। আপনাদের কোনো গঠনমূলক মতামত বা অভিযোগ থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা নিজেদের আরও উন্নত করার চেষ্টা করব। আর যদি গল্পটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তবে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার বিনীত অনুরোধ রইল। কিছুক্ষণ আগেই নেহা ওর মায়ের সাথে ফোনে কথা বলেছে। ও জানতে পেরে গেছে এই মুহূর্তে ওই বাড়িতে মল্লিকা দেবীর কি স্ট্যাটাস। তাছাড়া তুয়া যে ঋষির নিজের বোন সেটাও সে শুনেছে। তাই ফোন রেখে মনে মনে ভাবে,
একদিন তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছিলে ঠাম্মা। আমাকে কখনো মানুষ হিসেবে তুমি গণ্যই করনি। আমার বিয়েটা পর্যন্ত নিজের বিজনেস ডিলের জন্য করিয়েছিলে। আজ তোমার সাথে যা হচ্ছে একদম ঠিক হচ্ছে। এইসব ভাবতে ভাবতে হঠাৎ ওর ঘড়ির দিকে নজর যায়, দেখে রাত 11টা বেজে গেছে। কিন্তু রানা তখনও আসেনি দেখে রানাকে ফোন করতে যাবে এমন সময় দরজা খোলার আওয়াজ পায়। রানা ভিতরে আসে। এ কি, ঘরে তো অন্ধকার করে কি করছো তুমি? আরে তুমি, এই বলে লাইটের সুইচটা অন করে নেহা। তোমার তো রাত হলো কেন? অফিসে একটা মিটিং এ আটকে গিয়েছিলাম। তোমারও সব মিটিং আমার জানা আছে। তুমি নিশ্চয়ই তোমার বন্ধুদের সাথে আড্ডা মারতে গিয়েছিলে, আর সেইখানেই লেট হয়ে গেছে, তাই তো? দেখো নেহা, আমি আজ প্রচন্ড টায়ার্ড, প্লিজ বিরক্ত করো না। আমি সোজা অফিস থেকেই আসছি। বাবা, আজকাল আড্ডা মারলেও লোকজন টায়ার্ড হয়ে যায়। কই, এটা তো আমি জানতাম না। নেহা, রানা খুব বিরক্ত হয়ে রেগে গিয়ে চিৎকার করে। তোমাকে তখন থেকে বলছি আমি টায়ার্ড, আমি অফিস থেকে এসেছি। তুমি কি বাংলা কথা বুঝতে পারো না? আর আমি যদি আড্ডা মারতেই যেতাম তাহলে তোমার কাছে সেটা লুকাতাম না। আমি কি তোমাকে ভয় পাই নাকি? হ্যাঁ, আজ একটা মিটিং ছিল, যথেষ্ট কাজের চাপ ছিল, তাই যেতে পারিনি। কিন্তু আমি কোথায় কখন যাবো আসবো সেই কৈফিয়ত কি আমি তোমায় দেবো নাকি? সব সময় নিজের সন্দেহের বোঝা নিয়ে আমার কাঁধের উপর চেপে বসে আছো দেখছি। এই বলে ওয়াশরুমে চলে যায় রানা। তারপর স্নান করে মাথা ঠান্ডা করে বাইরে এসে নেহার কাছে বসে। বিনা কারণে কেন মাথা গরম করা বলো তো? ঘরে ঢুকতে না ঢুকতেই এত প্রশ্ন যে আমার মাথাটা একেবারে খারাপ করে দিচ্ছ। আমার যে সব ভালো লাগে না তুমি তো সেটা জানো। কিন্তু আমি তো সারাদিন তোমার জন্য অপেক্ষা করে থাকি। তোমার কি একবারও মনে হয় না একটা দিন একটু তাড়াতাড়ি অফিস থেকে ফিরে আসি? না, মনে হয় না। তার কারণ আমি প্রতিদিন দেরি করে আসি না, সেটা তুমিও ভালো করে জানো। আজ একটা মিটিং ছিল তাই দেরি হয়ে গেছে। তাছাড়া সপ্তাহে 2-3 দিন মাত্র আমি বন্ধুদের সাথে দেখা করি। যেমন কাল রবিবার, কাল তো আমাকে যেতেই হবে। তোমাকে তো বলেইছিলাম এই রবিবার অর্কর জন্মদিন আছে। তুমি যদি ওদের সাথে মানাতে না পারো সেটা তো আমার দোষ না। কিন্তু তার মানে এই নয় যে আমি যাব না। বাবার কথায় আমি বারবার তোমার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। কিন্তু তুমি যদি এইভাবে প্রতি মুহূর্তে আমাকে প্রশ্ন করো, সন্দেহ করো, তাহলে কিন্তু বেশি দিন আমি মানিয়ে নিতে পারবো না। তাই বলছি, আমাকে এত প্রশ্ন করো না। আমার যেটা ইচ্ছা হয় আমি সেটাই করি, আর আমি সেটাই করবো। তোমার কি একবারও মনে হয় না আমি বাড়িতে অপেক্ষা করে বসে আছি তুমি ফিরলে তোমার সাথে একটু সময় কাটাবো বলে? তোমার সময়ের ওপর তোমার বউয়ের কি একটু অধিকার নেই? না, এসব আমার কিছুই মনে হয় না। তোমাকে আগেও বলেছি তুমি আমার জন্য অপেক্ষা করো না, কোনো লাভ হবে না। আমার সময়ের উপর একমাত্র আমার নিজের অধিকার আছে। আমি আর কাউকে অধিকার ফলাতে দিইনি। যাই হোক, এইসব কথা এখন ছাড়ো। কাল সকাল সকাল আমাকে বেরোতে হবে, একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, ক্লায়েন্ট আসবে। খাবে চলো। কিন্তু কালকে তো রবিবার, কাল তো অফিস ছুটি থাকা উচিত। কিছু করার নেই, ক্লায়েন্ট কাল রাতে লন্ডন ব্যাক করে যাবে, তাই মিটিংটা সকালেই করতে হবে। তার মানে কাল সকালেও তুমি আমার কাছে থাকবে না? তোমাকে একটা কথা বলে কিছু মনে করো না। আজ তোমার সময়ের ওপর আমার কোনো অধিকার নেই। একদিন এমন না হয় যে তোমার কাছে অঠেল সময় থাকবে অথচ পাশে আমি থাকবো না। এসব ইমোশনাল কথা বলে না কোনো লাভ নেই, এগুলোর দাম আমার কাছে নেই। আমি বর্তমানে বিশ্বাস করি, তাই কাল কি হবে সেই নিয়ে আমি চিন্তিত নই। এখন তাড়াতাড়ি চলো, না হলে একাই আমি ডিনার করে নিচ্ছি। নেহা আর কথা না বাড়িয়ে রানার সঙ্গে নিচে চলে যায় ডিনার করতে। এদিকে মুখার্জি ম্যানশনে তুয়ার কথা মতো মল্লিকা দেবীর সমস্ত জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে নিচের একটা ছোট্ট সার্ভেন্ট রুমে, যেখানে রয়েছে একটা ছোট্ট চৌকি, একটা ভাঙা আলমারি, একটা এক পাল্লার জানলা, আর পুরনো দিনের একটা সিলিং ফ্যান। ওনার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। ওনার কাছে জামা কাপড় ছাড়া আর কিছুই তেমন নেই। মল্লিকা দেবী ভিতরে ভিতরে অসম্ভব রাগে ফেটে পড়লেও এখন ওনার দেওয়ালে পিঠ ঠেকে গেছে যে, তাই মুখ বন্ধ করে রাখা ছাড়া ওনার আর কিছুই করার নেই। তুয়াকে আজ ডিনারে অবিনাশবাবু নিজের হাতে খাইয়ে দেন। তারপর বলেন, আজ থেকে তুই আমার মা, আমি প্রতিদিন তোকে খাইয়ে দেব। কাল আমি আর তুয়া দুজনে শপিং করতে যাব। ওর যা পছন্দ আমি সব কিনে দেব, আর দুজনে মিলে উমার পছন্দের শাড়ি কিনে আনবো। এতগুলো বছরে তোদেরকে আমি যা দিতে পারিনি সে সবকিছু এবার ফিরিয়ে দেওয়ার পালা। ঠিক আছে বাবা, আপনারা কাল শপিং করতে যাবেন, আর আমি কাল নিজের হাতে তুয়ার পছন্দের রান্না লাঞ্চের জন্য বানিয়ে রাখবো। আপনারা কিন্তু বাড়ি এসে লাঞ্চ করবেন। কাল তুমি রান্না করবে? উফ, তাহলে তো জমে যাবে। তারপর সবাই ডিনার শেষ করে যে যার রুমে চলে যায়। অভি নিজের ঘরে গিয়ে কিছুক্ষণ ওর বোনের সাথে কথা বলে। তারপর তুয়ার ঘরে যায়। তুয়ার দরজা খোলাই ছিল, তাই দেখে ঘরে ঢোকে। কি ম্যাডাম, ব্যস্ত আছেন নাকি? আরে অভি, তুমি এসো এসো। বলছি যে অভি ভিতরে এসে তুয়ার খাটে বসে। আজ খাবারের টেবিলে তোমাকে আনন্দে থাকতে দেখে আমার খুব ভালো লাগছিল। এখন তুমি খুশি তো? আমি 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 খুব খুশি, আমি খুব খুশি। আমি না চাইতেও বাবা, দাদা, বৌদি, কাকা, কাকিমা, দিদি সব পেয়ে গেছি। মানে জীবনে এত ভালোবাসা পাবো তা আমি তো আগে তো কখনো ভাবিনি না। মানে আমারও যে এত বড় একটা পরিবার হবে তো আমার কাছে একটা স্বপ্নের সমান। তবে জানি না এত ভালোবাসা আমার ভাগ্যে আদৌ সইবে কিনা। এমন বলো না, তুমি জীবনে অনেক কষ্ট করেছো, তাই এখন তোমার আনন্দে থাকার সময়।
তুমি সব সময় খুশিতে থাকবে, বুঝলে? আচ্ছা, শুনেছিলাম আঙ্কেল তোমাকে কলেজে ভর্তি করে দেবেন বলছিলেন। তুমি কি নিয়ে পড়তে চাও? জানো, আমার না খুব ইচ্ছা ছিল বড় হয়ে আমি উকিল হব, কিন্তু মনে হয় সেই স্বপ্নটা আর পূরণ হবে না। এখন আমার যা বয়স। এটা তুমি আগে বলবে না? তোর কথা কেটে অভি কথা বলতে শুরু করে। বয়সের এখানে কি আছে? উকিল হতে গেলে সবার প্রথম একটা এন্ট্রান্স পরীক্ষা দিতে হয়। অনেকগুলো বছর তো তোমার পড়াশোনার সাথে সেরকম কোনো সম্পর্ক ছিল না, তাই আগে একটা ভালো কোচিংয়ে ভর্তি হতে হবে। তারপর লয়ের এন্ট্রান্স পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। আমি দেখছি কি করা যায়। কালকে আঙ্কেলের সাথে কথা বলবো, কেমন? তোমার কোচিংয়ে ভর্তির ব্যাপারে। এমন সময় পিছন থেকে ঋষি ঘরে ঢোকে। আসতে পারি? আরে ঋষিদা, হ্যাঁ ভেতরে এসো। আমিও একটু গল্প করছিলাম। ঋষি ভেতরে আসে। আমি তোমাদের দুজনের কথাই শুনেছি, কিন্তু তুই তো আগে কখনো বলিসনি তুই লয়ার হতে চাস। অভি তো ঠিকই বলেছে, এন্ট্রান্স পরীক্ষার জন্য তোকে আগে একটা কোচিং এ ভর্তি হতে হবে। এটা যদি আগে বলতিস তাহলে এতগুলো দিন বেকার নষ্ট হতো না, আমি কত আগেই তোকে ভর্তি করে দিতাম। ঠিক আছে, এখন যখন বলেছিস তখন তাই হবে। তবে অভি, তোকে একটা কথা বলি, প্লিজ কিছু মনে করিস না। বুঝতেই তো পারছিস তোকে আমরা কত বছর পর পেয়েছি, তাই ওর সব স্বপ্ন আমি আর বাবা আমাদের চেষ্টা মতো, আমাদের সাধ্য মতো পূরণ করতে চাই। আমি বুঝতে পারছি তুই তো আর ভালো বন্ধু, তাই ওর বিষয়ে চিন্তিত, কিন্তু প্লিজ এই দায়িত্বগুলো আমাদেরকেই নিতে দে। আমিও সেটাই চাই ঋষিদা, মানে আমি চাই তোমার সব স্বপ্ন পূরণ হোক। আর আমি জানি তোমার মতো দাদা পাশে থাকলে ওর স্বপ্ন পূরণের রাস্তায় কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না। আচ্ছা, এখন অনেক রাত হয়েছে, তোমরা গল্প করো, আমি বরং যাই। গুড নাইট। এই বলে অভি রুম থেকে বেরিয়ে যায়। তারপর ঋষিও কিছুক্ষণ তোয়ার সাথে কথা বলে নিজের রুমে চলে যায়। ঋষি নিজের রুমে ঢুকে দেখে তনু ঘুমিয়ে পড়েছে, তাই মনে মনে বলে, তুমি আমার উপর এতটাই রেগে আছো যে আমার আসার আগেই ঘুমিয়ে পড়েছো। আমার সাথে কোনো কথাই বলতে চাইছো না, তাই এভাবে ইগনোর করছো। আমি সবটাই বুঝতে পারছি তনু, কিন্তু তোমাকে এইভাবে আমি আর বেশি দিন রেগে থাকতে দেব না। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্যেই মিস্টার অলোকেশ সরকার প্রতিনিয়ত এই সুন্দর সুন্দর গল্পগুলো নিয়ে আসেন। আপনাদের প্রতিটি লাইক আর কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা দেয়, তাই গল্পটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে দিন আর কমেন্টে জানান আপনার অনুভূতি। পরের দিন সকালে নেহা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রানার জন্য নিজের হাতে ব্রেকফাস্ট বানায়। তারপর রানা স্নান করতে ঢুকেছে দেখে বিছানার উপর ব্রেকফাস্ট রেখে আলমারি থেকে ও পছন্দ করে কিছুদিন আগে রানার জন্য একটা ডিপ সবুজ রঙের শার্ট কিনেছিল, সেই শার্টটাই বের করে রাখে। তারপর নিচে যায়, মনে মনে ভাবে, আজ তুমি আমার পছন্দের রঙের শার্ট পরবে। আমি জানি এই রংটা তোমার গায়ে ভীষণ মানাবে। স্নান করে বেরিয়ে রানা নিশ্চয়ই শার্টটা দেখে সারপ্রাইজ হয়ে যাবে, আর এই সারপ্রাইজ দেওয়ার জন্য রানা আমাকে না ভালোবেসে থাকতেই পারবে না। কিন্তু কিছুক্ষণ পরে রানা স্নান করে বেরিয়ে দেখে খাটের উপর সবুজ রঙের শার্ট রাখা আছে, আর ওর একদমই এই রংটা পছন্দ হয় না, তাই আলমারি থেকে একটা সাদা শার্ট বের করে পরে নেয়। এমন সময় নেহা খাবার জলের বোতল নিয়ে ঘরে ঢোকে, এসে দেখে ওর দেওয়া শার্টটা বিছানার উপরেই পড়ে আছে, আর রানা সাদা রঙের শার্টটা পরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। সেটা দেখে নেহা বলে, রানা, আমি তো তোমার জন্য এই সবুজ শার্টটা বের করে রেখে গেছি, তাহলে এটা না পরে সাদাটা পরেছো কেন? আমার তো সবুজ রং একদম পছন্দ না, তাই ওটা পরিনি। তাছাড়া ওই শার্টটা তো আমি কখনো কিনিনি, ওটা এলো কোথা থেকে? এই রংটা আমার খুব পছন্দের রং, তাই আমি তোমার জন্য এই শার্টটা কিনে এনেছিলাম। ভেবেছিলাম আমার পছন্দের রং তোমাকে কেমন লাগে সেটা একবার দেখবো। আমি এত শখ করে এনেছি, আজকের দিনটা অন্তত পড়ো। সরি নেহা, আমার যে জিনিসটা পছন্দ হয় না সেটা আমি পরি না। এই রংটা তোমার পছন্দের বুঝতে পারছি, কিন্তু আমাকে না জিজ্ঞেস করে আমার জন্য শার্ট কিনতে গেলে কেন তুমি? তোমার পছন্দের রং যে আমার পছন্দের হতেই হবে তার তো কোনো মানে নেই। তুমি তো তোমার জন্য কিছু একটা নিতে পারতে এই রঙের, তাহলেই হতো। এরপর থেকে যদি কখনো আমার জন্য কিছু কেনো, আগে আমার পছন্দ জেনে নেবে, তারপর কিনবে। তাছাড়া আমি নিজের জিনিস নিজে কিনে বেশি পছন্দ করি। তার মানে তুমি এটা কখনোই পড়বে না, তাই তো? সরি নেহা, আমি এটা পড়তে পারবো না। এই বলে ব্রেকফাস্ট করে রানা অফিসে চলে যায়। নেহা রানা বেরিয়ে যাবার পর শার্টটা হাতে ধরে থাকে। ওর চোখ থেকে জল বেরিয়ে আসে, কিন্তু নিজেকে সামলে নিয়ে শার্টটা আবারও আলমারিতে ঢুকিয়ে রাখে। তারপর চোখের জল মুছে নিচে চলে যায়। এদিকে রানা অফিসে গিয়ে সকালের মিটিং সেরে সোজা পার্টিতে চলে যায়। মিটিং শেষ হলে বাড়িতে এসে লাঞ্চ করে। তারপর পার্টিতে যাওয়ার কথা ছিল ওদের, কিন্তু অনেক দিনের পুরনো বন্ধুরা আসবে, তাই সেই এক্সাইটমেন্টে ওর আর বাড়ি যেতে ইচ্ছে করে না। এদিকে নেহা সারা দুপুর রানার জন্য লাঞ্চে অপেক্ষা করে, কিন্তু রানা না আসায় ও অফিসে ফোন করে জানতে পারে রানা সোজা পার্টিতে চলে গেছে। নেহার মাথা প্রচন্ড গরম হয়ে যায়, তাই কোনো দিক চিন্তা না করে ও একা পার্টিতে চলে যায়। নেহা মনে মনে বলে, আজ আমিও দেখতে চাই পার্টিতে এমন কি আছে যে কারণে তুমি একটা ঘন্টার জন্য বাড়িতে লাঞ্চও করতে আসতে পারলে না। অন্তত আমাকে একটা ফোন করতে পারতে, কিন্তু তুমি সেটাও করনি। আজ আমি তোমার কোনো কথা শুনবো না রানা, তোমার এই নোংরামি আজ আমি বন্ধ করেই ছাড়বো।
রানা দুপুরের মধ্যেই পার্টিতে চলে আসে। এখানে ওর অনেক বন্ধুরা এসেছে। বেশিরভাগ বন্ধুরাই ওর কলেজের। পুরনো যত গার্লফ্রেন্ড ছিল তারা প্রায় সবাই এসেছে। অর্ক একটা বড় ক্লাবে এই পার্টিটা অর্গানাইজ করেছে। কলেজ লাইফ থেকেই রানা মেয়ে মহলে বড্ড বেশি জনপ্রিয় ছিল। মেয়েদের কাছে ওর ক্রেজ অনেকটাই বেশি, তাই পার্টিতেও সব মেয়ে বন্ধুরাই প্রায় ওকে ঘিরে বসে আছে। এমন সময় সানি বলে, আচ্ছা রানা, একটা কথা বলতো, তুই হঠাৎ করে এরকম একটা বেহেনজি টাইপের মেয়েকে বিয়ে করতে গেলি কেন? কলেজ লাইফ থেকে হাজার হাজার মেয়ে তোর জন্য পাগল, আর সেই তুই কিনা এইভাবে সংসারী হয়ে গেলি। আমরা তো ভাবতাম তুই হলি আমাদের ব্যাচের এভারগ্রিন ব্যাচেলার, সেই তুই কিনা সবার আগেই গলায় মালা দিয়ে দিলি। তোদের ভুল হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক, আমি বিয়ে করেছি, কিন্তু আমি সংসারী হইনি। আগে ঠিক যেমন ছিলাম এখনো ঠিক তেমনই বিন্দাস আছি। শুনে রাখ, এই রানাকে আটকানোর মতো ক্ষমতা না কারণ নেই। এই বলে এক গ্লাস মদ তুলে খেয়ে নেয়। পার্টি চলছে, চারিদিকে নাচ হচ্ছে, মদের ফোয়ারা বইছে, লাউড মিউজিক চলছে। এমন সময় রানাকে পিছন দিক থেকে গলা জড়িয়ে ধরে ওরই এক পুরনো গার্লফ্রেন্ড শিনা। রানা শিনার হাতটা ধরে। হেই শিনা, হোয়াট আ প্রেজেন্ট সারপ্রাইজ! আরে রানা! শিনার সামনে এসে রানার কোলে বসে গলাটা জড়িয়ে ধরে ওর। আর সারপ্রাইজ, কতদিন হয়ে গেল তোমার সাথে দেখা হয় না। বিয়ের পরে তুমি দেখছি আমাদের একদম ভুলেই গেছো ডার্লিং। এখন বুঝছি আমার থেকেও নেহা বেশি কাছে রয়ে গেছে। রানা শিলাকে ছাড়ানোর জন্য সবে ওর কোমরটা ধরেছে, তখনই সামনে তাকিয়ে দেখে নেহা ওর দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। রানার কিছু বোঝার আগেই নেহা অগ্নিমূর্তি ধারণ করে এসে রানার কোল থেকে শিনাকে এক হাতে টেনে তুলে কষিয়ে একটা থাপ্পড় মারে। শিনা গালে হাত দিয়ে এক সাইডে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তারপর নেহা বলে, লজ্জা নেই না? লজ্জা নেই না তোমাদের মতো মেয়েদের? ছেলে দেখলেই মুখ থেকে লালা ছড়ে, তার কোলে গিয়ে বসতেও ইচ্ছা করে, তাই না? পুরো পার্টি তখন থমথমে হয়ে গেছে, মিউজিক বন্ধ হয়ে গেছে। চারিদিকে সবাই ওদেরকে ঘিরে দাঁড়িয়ে আছে, সবার চোখে কৌতূহল। রানা এগিয়ে এসে নেহার কাছে। নেহা, এসব তুমি কি করছো? তুমি ওকে মারলে কেন? সব থেকে বড় কথা, তুমি এখানে কি করছো? এতক্ষণ নেহা রেগে ছিল, কিন্তু রানার এই কথায় নেহার মাথায় এবারে আগুন জ্বলে উঠল। ও দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে রেগে রানার দিকে এগিয়ে গিয়ে রানার গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারে। আশেপাশে সবাই বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। রানা বুঝতে পারে সবার চোখে ওর সম্মান আজ মাটিতে মিশে গেছে। নেহা দায়িত্ব নিয়ে আজ ওর সম্মান পায়ের তলায় গুঁড়িয়ে দিয়েছে, তাই নেহার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, এমন সময় নেহা আবারও ওকে একটা থাপ্পড় মারে। তারপর ওর কলার চেপে ধরে বলে, তোমার লজ্জা করছে না না এই কথাগুলো বলতে? সবসময় মদ আর মেয়ে ছাড়া কিছুই তো বোঝো না। নতুন নতুন মেয়েকে কোলে বসিয়ে রাখতে খুব ভালো লাগে, তাই না? বাড়িতে যে একটা বউ আছে সেটা একবারও ভেবে দেখার প্রয়োজন বোধ করো না তুমি? আর এই যে তোমার এই বন্ধুগুলো সব এক একটা মাতাল, টাকা আছে বলে সব শুধু ফুর্তি করে বেড়াচ্ছে। তারপর এগিয়ে গিয়ে অর্কর সামনে দাঁড়ায়। এই যে আপনার তো আজ জন্মদিন, জন্মদিনের দিন পরিবারের লোকজনের সাথে সময় কাটালেই তো পারতেন, অথবা চিমচাম একটা বন্ধুত্বপূর্ণ জন্মদিন পালন করলেই তো পারতেন। কেক কাটতেন, সবাই আনন্দ করতেন, গল্প করতেন, কিন্তু না, আপনাদের তো সেটাতে পোষাবে না। মদ, মেয়ে, সিগারেট, গাঁজা, যৌনতায় সুরসুরি, এইসব না হলে তো আপনাদের পার্টিটা জমে না, তাই না? অর্ক মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। রানা নেহার হাতটা ধরে টানে। আপনারা হলেন সবকটা বড় লোকের বিগড়ে যাওয়ার ছেলে বলে। চুপ করো নেহা, আজকে তুমি বড্ড বাড়াবাড়ি করছো। তোমার সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলার, আমার বন্ধুদের উল্টো পাল্টা কথা বলার? বেশ করেছি। নেহা রানার গালে আবার একটা থাপ্পড় মারে। বেশ করবো, মারবো, প্রয়োজন পড়লে আবারও মারবো। এই থাপ্পড়টা ছোটবেলায় যদি তোমার বাবা তোমাকে মারতে, তাহলে আজ তোমার এই চরিত্রটা হতো না। তুমি মানুষের মতো মানুষ হতে। আর আমি চাইলে এখানে দাঁড়িয়ে থাকা তোমার প্রত্যেক কটা মাতাল বন্ধুর গালে এক একটা করে কষিয়ে থাপ্পড় মারতেই পারি, কিন্তু আমি এরকম চরিত্রহীন লোকেদের গায়ে হাত দিয়ে নিজেকে ছোট করতে চাই না, তাই মারলাম না। অনেক হয়েছে রানা। নেহাকে এই কথা বলতে দেখে শানি এগিয়ে আসে। তোর বউ তোকে মারছে, তুই চুপ করে সেই মারটা খাচ্ছিস? ঠিক আছে, সেটা নয় তোর ব্যাপার, কিন্তু আমাদেরকে বলার সাহস ওকে কে দিয়েছে? রানা শানির কথায় চিৎকার করে ওঠে। আজ তুমি সব সীমা পার করে ফেলেছো। আজ একটা সিদ্ধান্ত নিতেই হবে। তোমাকে আমি আর সহ্য করতে পারছি না। তুমি এক্ষুনি আমার সাথে বাড়ি যাবে। এই বলে নেহার হাত ধরে টেনে নিয়ে এসে ওকে গাড়িতে বসায়। তারপর গাড়ি ড্রাইভ করতে করতে নেহার মাকে ফোন করে রেগে চিৎকার করে রানা, আপনারা এক্ষুনি আমাদের বাড়িতে আসুন। আজ আপনার মেয়ের জন্য আমি যথেষ্ট অপমানিত হয়েছি। হয় আপনারা এখানে আসবেন, না হয়তো আমি ওর সাথে কি করব সেটা আমি নিজেও জানি না। এই বলে রানা ফোনটা কেটে দেয়। তারপর গাড়ি নিয়ে সোজা চলে আসে নিজের বাড়ি। নেহা মনে মনে বুঝে যায় আজ শ্বশুর বাড়িতে ওর শেষ দিন। এদিকে বীণা দেবী ফোনে রানার কথা শুনে ভীষণ ভয় পেয়ে যান, তাই উনি তাড়াতাড়ি সবকিছু মল্লিকা দেবী বাদে বাড়ির সবাইকে জানান। বীণা দেবীর মুখে সব শুনে ঋষি, তনু, মলয়বাবু, অবিনাশবাবু, বীণা দেবী সবাই মিলে তাড়াতাড়ি নেহার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্যেই মিস্টার অলোকেশ সরকার প্রতিনিয়ত এই সুন্দর সুন্দর গল্পগুলো নিয়ে আসেন। আপনাদের প্রতিটি লাইক আর কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। তাই গল্পটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে দিন আর কমেন্টে জানান আপনার অনুভূতি। রানার ফোনে ভয় পেয়ে ওরা সবাই রানার বাড়ি পৌঁছে যায়। এত রাতে সবাইকে এভাবে বাড়ি আসতে দেখে শরৎবাবু বলেন, কি ব্যাপার, আপনারা সবাই এত রাতে এখানে? কিছু হয়েছে নাকি? রানা কাকিমাকে কিছুক্ষণ আগে ফোন করেছিল, খুব রেগেছিল, আমাদের সবাইকে এক্ষুনি আপনার বাড়িতে আসতে বললো, তাই তো আমরা এখানে এলাম। কি হয়েছে সেটা তো আপনারা বলবেন, আমি তো কিছু জানি না। কি এমন হলো যে সবাইকে এভাবে ডেকে পাঠিয়েছে? শরৎবাবুর কথা শেষ হওয়ার আগেই গাড়ির আওয়াজ হয়। কয়েক মিনিটের মধ্যে রানা নেহার হাত ধরে সদর দরজা দিয়ে টানতে টানতে এনে ওকে ড্রয়িং রুমের মাটিতে ফেলে দেয়। নেহাকে ওইভাবে টেনে নিয়ে আসতে দেখে এবং ওর পড়ে যাওয়া দেখে ঋষি চিৎকার করে ওঠে, রানা, এসব কি? তোমার সাহস কি করে হলো? তুমি তুমি আমার বোনকে আঘাত করছো? সাহস আর আমার কোথায়? সাহস তো আপনার বোনের। তনু নেহাকে তুলে দাঁড় করায়। নেহা অনবরত কেঁদে যাচ্ছে। এসব এসব কি হচ্ছে কি রানা? তুমি নেহার সাথে এরকম ব্যবহার করছো কেন? আর ওনাদের এবার ডেকেছো কেন তুমি? আজ নেহা নিজের সমস্ত সীমা পার করে গেছে ড্যাড। আমি শুধু তোমার কথায় ওকে বিয়ে করেছিলাম। তোমার বিজনেস ডিল বাঁচানোর জন্য নিজের জীবনটা আমি শেষ করে দিয়েছি, কিন্তু আর পারছি না। আমি যথেষ্ট চেষ্টা করেছি মানিয়ে নেওয়ার, কিন্তু আমি পারছি না। এই মেয়ে আমার জীবনটাকে নরক করে দিয়েছে। কি করেছে কি আমার মেয়ে? কি করেনি সেটাই বলুন না। ওর এত বড় সাহস, ভরা পার্টিতেও আমাকে থাপ্পড় মেরেছে। শুধু তাই নয়, আমার বন্ধুদের যা নয় তাই বলে অপমান করেছে। বেশ করেছি মেরেছি। আমি তো বললাম প্রয়োজন হলে আরো মারবো আরো। তোমার লজ্জা করে না? এই কথাগুলো বলতে তোমার লজ্জা করে না? মিটিং এর নাম করে সকালে বেরিয়ে গেছো, পার্টিতে গিয়ে মদ খেয়ে অন্য মেয়েদের সাথে ওইভাবে। ছি, আমার তো মুখে আনতেও লজ্জা করছে। তোমার এখনো মনে হলো না যে তোমার বাড়িতে একটা বউ আছে? ওই মেয়েগুলোর সাথে ওইভাবে থাকতে তোমার একটু লজ্জা করলো না? একদম ফালতু কথা বলবে না। আমি এমন কিছু করিনি যার জন্য আমাকে লজ্জা পেতে হবে। রানা, নেহামা যা বলছে তাহলে তাহলে সেটা কি সত্যি নয়? যদি সত্যি হয়েও থাকে, আমি যদি অন্য কোনো মেয়ের সাথে কিছু করেও থাকি, তাহলে তো নেহার অবাক হওয়ার কথা নয়। ও তো সবকিছু আগে থেকে জানতো। আমার লাইফস্টাইল কেমন সেটা তো খুব ভালো করেই জানতো। আমি তো বিয়ের আগেই বলে দিয়েছিলাম আমি ওর জন্য আমার জীবনের কোনো কিছু বদলাবো না। আমি শুধুমাত্র বিজনেস ডিলের কারণে এই বিয়েটা করেছিলাম। তাই সব কিছু জানার পরেও নেহা যদি বারবার নিজের বউয়ের অধিকার ফলাতে আসে, আমি সেটা মেনে নেব না। আমি ওকে নিয়ে কোনো সংসার করতে পারবো না। তাহলে তুমি কি করতে চাইছো রানা? নেহা এখন তোমার স্ত্রী, তোমার উপর অধিকার দেখাবে, সেটাই তো স্বাভাবিক। বিয়ের আগে অনেকের জীবনে অনেক কিছু থাকে, কিন্তু আমাদের সবাইকে বিয়ের পর নিজের জীবনের ছন্দ বদলাতে হয়, নিজের পার্টনারের ভালো মন্দের খেয়াল রাখতে হয়, তারা যেন কষ্ট না পায় সেদিকে নজর রাখতে হয়। বিয়ের পর সবার জীবন পাল্টে যায়। ঠিক এই কারণেই আমি বিয়ে করতে চাইনি, কারণ আমি আমার জীবন পাল্টাতে চাই না। আমি আমার জীবনে আর কারোর অধিকার বরদাস্ত করব না। আমি আপনাদের ডেকেছি এটাই বলার জন্য যে আমি আজ থেকে আর নেহার সাথে থাকতে পারবো না। এই কথা শুনে নেহা থ মেরে দাঁড়িয়ে যায়। কি বললে তুমি? ঠিকই বলেছি, আমার পক্ষে নেহার সাথে থাকাটা অসম্ভব। আপনারা প্লিজ ওকে আপনাদের সাথে নিয়ে যান। রানা, রানা। নেহা নিজেকে একটু সামনে নিয়ে রানাকে বলে, এটাই তাহলে তোমার শেষ সিদ্ধান্ত, তাই? হ্যাঁ, এটাই শেষ সিদ্ধান্ত। আমি অনেক দিন ধরে তোমার সাথে মানিয়ে চলার চেষ্টা করেছি, কিন্তু আমি পারছি না। আমার দম বন্ধ হয়ে আসছে। তুমি তোমার বাড়ির লোকের সাথে এক্ষুনি চলে যাও। শরৎবাবু রেগে গিয়ে রানাকে একটা থাপ্পড় মারে। বাবু, ছি, তোমার এত অধঃপতন হয়েছে, হ্যাঁ, যে তুমি বাড়ির লক্ষ্মীকে বাড়ি থেকে বের করে দিতে চাইছো। সরি ড্যাড, আমি জানি তোমার খারাপ লাগছে। আজ প্রথমবার আমি তোমার কথার অবাধ্য হলাম, কিন্তু আমার আর কিচ্ছু করার নেই। আজ আমি যদি সবকিছু মানিয়ে নিয়ে ওর সাথে থাকি, তাহলে আমার আর কোনো সম্মান থাকবে না। অর্কর জন্মদিনে সবার সামনে ও আমাকে যেভাবে অপমান করেছে, তারপর ওর সাথে আর এক ছাদের তলায় থাকা সম্ভব আমার পক্ষে নয়। আমার এই সিদ্ধান্তে তুমি আমাকে কখনো ক্ষমা করবে না সেটা আমি জানি, কিন্তু তোমার কথা ভেবে আমি আজ আমার জীবনটা নষ্ট করতে পারছি না। একেই ওকে বিয়ে করে জীবনটা শেষ হয়ে গেল, তার উপর না, অসম্ভব, এটা সম্ভব নয়। তুমি আজ যে যা বলছো সেটা ভেবে চিন্তে বলছো তো? রানার কথাগুলো শুনে নেহার চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। নেহা আবারও রানার চোখের দিকে তাকিয়ে বলে, তুমি সত্যি আমার থেকে মুক্তি চাও, তাই তো? আমি চলে গেলে তোমার কিচ্ছু যায় আসবে না, তাই তো? আমার ভালোবাসার কি তাহলে তোমার কাছে কোনো দাম নেই? হ্যাঁ, যা বলছি ভেবেই বলছি। আচ্ছা, তুমি তো খুব ভালো করেই জানো আমার জীবনে তোমার কোনো দাম নেই। তোমাকে আমি ভালোবাসি না, তাহলে আবার এই কথাগুলো বলে কি প্রমাণ করতে চাইছো তুমি? ঠিক আছে, সবার সামনেই আজ আবারও তোমায় বলে দিচ্ছি, না, তোমাকে আমি ভালোবাসি না। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, আমাকে মুক্তি দাও। তোমাকে আমি স্ত্রী বলে মানি না। এরপরও তুমি যদি এই বাড়িতে থাকতে চাও, থাকতেই পারো। বাড়িটা ড্যাডির, আর বাড়িতে অনেকগুলো ঘরও আছে, যেখানে ইচ্ছা থেকে যাও, কিন্তু আমার সাথে আর কোনো রকম সম্পর্ক রাখার চেষ্টাও করবে না। রানা, আর একবার একটু ভেবে দেখো না, মানে এভাবে সম্পর্কটা তুমি ভেঙে দিও না। আমার মেয়েটা যে তোমাকে বড় ভালোবাসে বাবা। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি,
আপনার মেয়ের ভালোবাসা আমার গলার ফাঁস হয়ে গেছে, তাই দয়া করে আপনারা ওকে এখান থেকে নিয়ে যান। আমি আপনাদের এতবার করে বলার পরেও যদি ওকে রেখে যান, তাহলে ওর যদি কিছু হয়ে যায় সেই দায় কিন্তু আমার না। না, চিন্তা করো না, তুমি যখন ওকে স্ত্রী হিসেবে মানোই না, তখন আমার বোন এখানে থাকবে না। আমরা তো এসেছি, ওকে আমাদের সাথে নিয়ে চলে যাব। তনু এতক্ষণ চুপ করেছিল। নেহাকে এভাবে কাঁদতে দেখে এবার নেহার চোখের জলও মুছিয়ে দিতে আসে। নেহা, চল এখান থেকে। তুই কেন কাঁদছিস নেহা? তোকে তো আমি আগেই বলেছিলাম এরকম একটা চরিত্রহীন জানোয়ারকে বিয়ে তুই করিস না। ও কোনোদিনও তোর ভালোবাসার দাম দেয়নি, তোকে বোঝেনি, তাই ওর জন্য তুই আর কষ্ট পাবি না। আজকে কতগুলো বাইরের বন্ধুর জন্য, অন্য মেয়েদের জন্য যে নিজের বউকে এভাবে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারে, তার প্রতি আমার করুণা হচ্ছে রে। আর রানা, তোমাকে আমি বলছি, আজকে যেটা তুমি করলে এর শাস্তি তোমাকে একদিন পেতেই হবে। তুমি নিজের জীবন থেকে আজ কি হারালে সেটা তুমি নিজেও জানো না, কিন্তু একদিন তোমাকে কাঁদতে হবে এই নেহাকে ফিরে পাওয়ার জন্য। আমাদের চৌকাঠে আসতে হবে তোমাকে, কিন্তু সেদিন ওকে তুমি আর ফিরে পাবে না। যা নেহা, যা, তোর জিনিসপত্রগুলো নিয়ে তুই চলে আয়, যা। নেহা নিজে রুমে চলে যায়। কয়েক মাস আগে যে ঘরটায় নিজের সংসার সাজাবে বলে এক বুক আশা নিয়ে এসেছিল, আজ সেই ঘরটাকে চিরকালের মতো ছেড়ে চলে যেতে হবে। তাই বাপির বাড়ি থেকে আনা কয়েকটা জামা কাপড় আর গয়নাগাটি একটা ব্যাগে গুছিয়ে নেয় নেহা। ঘরের চারিদিকটা ভালো করে দেখতে থাকে। নিজের পছন্দ করা পর্দাগুলো, আয়নার সামনে ফটো ফ্রেমটা, সবকিছুতে একবার হাত বুলিয়ে নেয় নেহা। তারপর বেরিয়ে আসে। তারপর নিচে এসে শরৎবাবুকে প্রণাম করে বলে, বাবা, এই কদিন আপনি আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। আজ আমি সারা জীবনের মতো চলে যাচ্ছি, কিন্তু কখনো যদি আপনার আমার সাথে কথা বলতে ইচ্ছে হয়, আপনি অবশ্যই আমাদের বাড়ি যাবেন। নেহা মা। শরৎবাবু নেহাকে আশীর্বাদ করে বলেন, তোমাকে কিছু বলার ভাষা আমার নেই মা। নিজেকে বড্ড দোষী মনে হচ্ছে এই কুলাঙ্গার ছেলের জন্য। তোমার মতো লক্ষ্মীমন্ত মেয়েকে বৌমা হিসেবে পেয়ে আজ হারাতে হলো আমায়। তবে তুমি চিন্তা করো না মা, আমার ছেলের ফল একদিন পাবেই। মা। নেহা এগিয়ে এসে রানার মাকে একটা প্রণাম করে। উনি কোনো কথা বলেন না, শুধু চোখ থেকে জল পড়ে। তারপর রানাকে বলে, আমি আজ সারা জীবনের মতো চলে যাচ্ছি রানা, আশা করি এবার থেকে তুমি খুব ভালো থাকবে। এই বলে নেহা ওর বাড়ির লোকের সাথে বেরিয়ে যায়। দরজা দিয়ে বেরোনোর সময় বাড়িটাকে একবার চোখ ভরে দেখে নেয়। তারপর গাড়িতে উঠে মনে মনে বলে, আজ সব কিছু শেষ হয়ে গেল, তুমি ভালো থেকো রানা। ওরা চলে গেলে শরৎবাবু আর কোনো কথা না বলে নিজের ঘরে গিয়ে দরজা দিয়ে দেন। রানার মা এক কোণে দাঁড়িয়ে চোখের জল ফেলেন। রানা বাইরে বেরিয়ে যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্যেই মিস্টার অলোকেশ সরকার প্রতিনিয়ত এই সুন্দর সুন্দর গল্পগুলো নিয়ে আসেন। আপনাদের প্রতিটি লাইক আর কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। তাই গল্পটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে দিন আর কমেন্টে জানান আপনার অনুভূতি। নেহা নিজের বাড়িতে আসে। একেবারে ভেঙে চলে গেছে মেয়েটা। তনুকে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। বীণা দেবী ঘরে এসে মেয়ের পাশে বসে। তনুকে বলে, তুমি ঘরে যাও, আমি আমার মেয়ের কাছে একটু থাকি। তনু বোঝে এই সময় একটা মেয়ের সবচেয়ে মায়ের কোলটা খুব দরকার। মা যদি পাশে থাকে তাহলে সমস্ত যুদ্ধ জয় করতে পারে মেয়েরা। তনু এই ভাবতে ভাবতে বেরিয়ে যায়। একটু ঘুমা মা, তোর এখন ঘুম দরকার। নেহা ওর মায়ের কোলে মাথা দিয়ে বলে, মা, আমার সব শেষ হয়ে গেল, আজ আমি নিঃস্ব। আমি তো ঠাম্মার কোনো ক্ষতি করিনি, তাহলে আমার সাথে এমন কেন করলো? ব্ল্যাকমেল করে তোমাকে মারার ভয় দেখিয়ে বিয়ে করতে বাধ্য করলো আমাকে। এখন আমি কি করবো মা? এই বলে নেহা কেঁদে ফেলে। ওর মা ওকে বুঝিয়ে চুপ করায়। তারপর মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়। তনু রুমে গিয়ে সোফায় বসে কেঁদে ফেলে। ঋষি ফ্রেশ হয়ে এসে দেখে তনু কাঁদছে। তনুর কাছে গিয়ে বলে, কি হয়েছে তনু, এভাবে কাঁদছো কেন তুমি? তনু ঋষিকে জড়িয়ে ধরে, ওর বুকে মাথা রাখে। আমি নেহাকে এভাবে দেখতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। নেহা রানাকে খুব ভালোবাসতো, ছেলেটার একটু ওর প্রতি টান নেই, এভাবে ওকে তাড়িয়ে দিতে পারলো? তোমরা তো একটুতেই আমাদের সন্দেহ করো। আমাদের যে কষ্ট হয় সেটা কখনো ভাবো না। মেয়েদেরকে তোমরা হাতের পুতুল মনে করো, নিজেদের ইচ্ছে মতো টানো, আবার নিজেদের ইচ্ছে মতো দূরে সরিয়ে দাও। ঋষি খুব ভালো করেই বুঝতে পারছে তনু নেহার থেকে বেরিয়ে এখন নিজের মনের কথাগুলো বলছে। ঋষি মনে মনে ভাবতে থাকে, যত ইচ্ছা বলে যাও, কিছু বলবো না তোমায়। তোমার মনের মধ্যে অনেকদিন ধরে আমার উপর রাগ অভিমান জমেছিল, সেগুলো ভেতরে রেখে মনে মনে গুমড়াচ্ছ। আজকে সবকিছু বের করবো তোমার মন থেকে, যাতে তুমি স্বাভাবিক হও। আরে আমি কি করলাম? তুমি আমাকে কেন এমন বলছো? আমি তোমাকে পুতুল ভাবি, এই কথাটা তুমি বলতে পারলে? তুমিও খুব খারাপ, খুব। সব সময় কষ্ট দাও আমাকে। তোমার রাগ হলে আমাকে যা ইচ্ছা তাই বলো, একবারও ভাবো না যে আমার কষ্ট হয়। আমি অতগুলো টাকা তোমাকে না বলে আমি আমার বাড়িতে দিয়ে দেবো। আমি কখনো কারোর জিনিস না বলে হাতই দিই না। এতটুকু বিশ্বাস করো না আমাকে? আমাকে চোর বলে দিলে। এই তনু, আমি তোমাকে চোর কখন বললাম? মুখে বলনি, কিন্তু বলেছো তো। তোমাকে না বলে কেন টাকা দিয়েছি? তুমি তো ধরে নিয়েছো আমি টাকা নিয়েছি। তুমি এই সমস্ত কথা বলার সময় একবারও তোমার মনে হয়েছে যে আমার কষ্ট হচ্ছে? তনু, তনু স্টপ ইট। কি তখন থেকে তোমার টাকা করছো? আমার সবকিছু তোমার।
না। তনু ঋষিকে ছেড়ে উঠে পড়ে। না ঋষি, তোমার কোনো কিছু আমার না। এই মুখে যতটা বলা সোজা ঋষি, এটা মানা ততটা সোজা না। আমি সত্যি বলছি, আমার নিজের কিচ্ছু চাই না। আমি নিজে যেটা ইনকাম করি তাতে আমার পরিবারকে দিয়ে আমার হাত খরচ চলে যায়। তোমার কথাগুলোতে বিশ্বাস করে ফেলেছিলাম যে তোমার সব কিছুর ওপরে আমার অধিকার আছে, তাই চেয়েছিলাম। কিন্তু সেদিন তোমার কথা শোনার পরে আমার ভুল ধারণাটা ভেঙে গেছে। আর কখনো আমি তোমার কাছে কিচ্ছু চাইবো না। আমি অতগুলো টাকা তোমাকে ফেরত দিতে পারবো না, কারণ আমার স্যালারির অনেকটাই আমার পরিবারকে দিতে হয়। আমার কাছে সামান্য কিছুই টাকা থাকে, তাই তোমার টাকা শোধ করতে আমি পারবো না। তবে এর পরিবর্তে যদি কিছু করতে হয় আমাকে বলো, আমি করে দেবো। তনু, তুমি এতটা কষ্ট পেয়েছো, আমাকে এভাবে দূরে ঠেলে দিচ্ছ? তুমি ভুল ভাবছো। আমি কেন দূরে ঠেলে দেবো? তুমি আমার স্বামী। আর তাছাড়া তুমি তো ভুল কিছু বলনি। আমি তোমার উপরে রাগ অভিমান করে নেই, আমি বাস্তবটা বুঝেছি। প্লিজ তনু। ঋষি ওকে টেনে জড়িয়ে ধরে। এভাবে বলো না, আমার খুব কষ্ট হচ্ছে। ঋষির চোখে জল। তনু বুঝতে পারে ঋষির কষ্ট হচ্ছে। ঋষিকে কষ্ট পেতে দেখে তনুর চোখ মুছিয়ে দেয়। সরি, সরি তোমাকে কষ্ট দেওয়ার জন্য। আচ্ছা ছাড়ো, আর এই কথাগুলো এখন বলে লাভ নেই। তনু ঋষিকে জড়িয়ে ধরে। আমি তোমার কাছ থেকে শুধু ভালোবাসা চাই, আর তোমার ভালোবাসার উপরে শুধু আমার অধিকার। তোমার বুকে শোয়ার অধিকার একমাত্র আমার। তোমার মনের মধ্যে শুধু আমি থাকতে চাই, সেখানে আমার অধিকার থাকলেই হবে, আর আমার কিচ্ছু চাই না। তনু, আমার মন জুড়ে শুধু তোমার অধিকার। পরের দিন সকালে সবাই ব্রেকফাস্ট টেবিলে মুখ ভার করে বসে আছে। নেহা ব্যাপারটা সবাই কিছুতেই মেনে নিতে পারছে না। ঠামা সবার জন্য ব্রেকফাস্ট করে নিয়ে আসে। নেহা বলে, গুড মর্নিং এভরিওয়ান। নেহা কাল রাতে যেমন ভেঙে পড়েছিল, সেটা দেখে সবাই চিন্তায় ছিল। সবাইকে দেখে নেহা বলে, কি হলো সবাই এভাবে আমাকে কেন দেখছো? তোমরা সবাই ভেবেছো আমি ভেঙে পড়েছি, আমি কান্নাকাটি করব। তোমরা ভুল ভেবেছো। নেহা নিজেকে সামলাতে জানে। আমি ঠিক আছি, নিজেকে সামলে নিয়েছি। তোমরা আমাকে নিয়ে আর এতটা চিন্তা করো না। তুই ঠিক আছিস দেখে ভালো লাগলো। দাদা ভাই, তোমার সাথে আমার কিছু কথা ছিল। এখানে না, ব্রেকফাস্ট করে ঘরে চলো, তারপর বলছি। নেহা মল্লিকা দেবীকে খাবার নিয়ে আসতে দেখে বলে, ভালো শাস্তি পেয়েছে এই মল্লিকা মুখার্জি। জেলে দেওয়া উচিত ছিল। আমার জীবনটা এই মহিলাটা নষ্ট করে দিল। সবার জীবন নষ্ট করে তুমি কি পাও বলো তো? হ্যাঁ, নিজের মানুষগুলোকে শুধুমাত্র টাকার জন্য কষ্ট দাও তুমি। তোমাকে আমি সহ্য করতে পারছি না, জানো তো। নেহা, খেয়ে নে। এনার সাথে কথা বলে লাভ নেই, উনি কখনোই শোধরাবেন না রে। খেয়ে নে তুই। ঋষি ব্রেকফাস্ট করে চলে যায়। নেহা ঋষির পেছনে ওর রুমে যায়। নেহা ঋষির রুমে গিয়ে বলে, দাদা ভাই, আমার আমেরিকা যাওয়ার ব্যবস্থা তুই করে ফেলেছিস? তোর অ্যাডমিশন হয়ে গেছে ইউনিভার্সিটিতে। ক্লাস 1 মাস পর থেকে শুরু হবে। তুই যেদিন যেতে চাস আমি তোর ফ্লাইটের টিকিট কেটে দেবো। ভিসার সব ব্যবস্থা হয়ে গেছে। ওখানে তোকে কোনো হস্টেলে থাকতে হবে না, আমার ফ্ল্যাট আছে, ওখানেই থাকবি। আর তোর সাথে কমলা মাসি যাবে, উনি তোর খেয়াল রাখবে ওখানে। দাদা ভাই, আমি তো বলেছিলাম আমি একা থাকতে পারবো, তবু কেন কমলা মাসিকে পাঠাচ্ছিস? আমার শান্তির জন্য। এত দূরে আমি তোকে একা কি করে থাকতে দেবো বল? ঠিক আছে, আমি আর কি বলি। তুই ব্যবস্থা কর, আমি 7 দিনের মধ্যে ওখানে চলে যেতে চাই। ঠিক আছে, আগে কাউকে বলিস না, তনু ছাড়া। ঋষি আর তনু অফিসের জন্য গাড়ি করে বেরিয়ে যায়। গাড়িতে ঋষি তনুকে বলে, নেহা 7 দিনের মধ্যে চলে যেতে চায়। তুমি ব্যবস্থা করে দাও, ওর চলে যাওয়াটাই ভালো, কারণ এখানে থাকলে রানাকে দেখবে আর ওর খারাপ লাগবে, কষ্ট পাবে মেয়েটা শুধু শুধু। তনু আর ঋষি অফিসে চলে যায়। ওরা সোজা মিটিং রুমে চলে যায়। তনু শরীরটা আজ সকাল থেকেই ভালো নেই, খালি মাথাটা ঘোরাচ্ছে। তবু মিটিংটা সেরে নেয় সে। মিটিংটা শেষ হলে ক্লায়েন্টের সাথে বসে কথা বলতে বলতে বেরিয়ে আসে। হঠাৎ তনুর চারিদিকটা অন্ধকার হয়ে যায়, আর তনু মাটিতে লুটিয়ে পড়ে। ঋষিকে একজন খবর দেয়। নিজের কেবিন থেকে দৌড়ে এসে ঋষি ডক্টরকে খবর দিতে বলে। তনুকে কোলে করে নিয়ে নিজের কেবিনে চলে যায়। তারপর চোখে মুখে জল দিয়ে বলে, তনু, তনু কি হলো? তুমি এভাবে অজ্ঞান হয়ে গেলে কেন? চোখ খোলো। এতবার করে বলি ঠিক করে খাওয়া দাওয়া করো, কিছুতেই শুনবে না আমার কথা। তখনই ডক্টর আসে, চেক আপ করে জানান, মিস্টার মুখার্জি, চিন্তার কিছু নেই। আমার মনে হয় সুখবর আছে। শি ইজ প্রেগনেন্ট। একটা ভালো গাইনোকোলজিস্ট দেখে টেস্ট করিয়ে নিন, ওনার জ্ঞান ফিরে আসবে। ঋষি খুব খুশি। ধন্যবাদ, ধন্যবাদ ডক্টর। ডক্টর চলে যায়। কিছুক্ষণের মধ্যেই ওর জ্ঞান আসে। ও উঠে বসে পড়ে। আমার মাথাটা কেমন ঘুরে গিয়েছিল। ডক্টর বলেছে তোমার একটা প্রেগন্যান্সি টেস্ট করাতে। কে? তনু ঋষির দিকে তাকিয়ে হাসে আর বলে, এটা যদি সত্যি হয় তুমি খুশি হবে তো? আমি খুব খুশি হব। এই বলে তনুকে জড়িয়ে ধরে। রানা আজ ঘুম থেকে ওঠে বেলা 11টায়। কেউ ওকে আজ ডেকে দেয়নি। ঘুম থেকে উঠে 11টা বেজে গেছে দেখে মনে মনে বলে, নেহা আজ ওকে ডেকে দিল না কেন? নেহাকে ডাকতে যাবে, তখনই মনে পড়ে যায় আগের দিনের কথাগুলো, আর মেজাজটা গরম হয়ে যায় ওর। জীবনটা একেবারে ঘেটে গেছিল, এখন ঠিক আছে, আবার সব আগের মতো হয়ে যাবে। আবার আমি আমার লাইফ ফিরে। ড্যাড আর কতদিন রাগ করে থাকতে পারবে? কদিন রাগ করবে, আবার সব ঠিক হয়ে যাবে। এই বলে ওয়াশরুমে গিয়ে স্নান করে নেয়। তারপর বেরিয়ে এসে বিছানার উপরে জামা কাপড় নিতে গিয়ে দেখে সেখানে কোনো জামা কাপড় নেই। এই কয়েক মাসে এটা আসলে একটা অভ্যাস হয়ে গিয়েছিল। নেহা নেই, কিন্তু সবকিছুতেই একটা নেহার ছোঁয়া মনে হচ্ছে যেন আছে। রেডি হয়ে বেরিয়ে পড়ে। নিচে এসে ডাইনিং রুমে খেতে বসে। শরৎবাবু ব্রেকফাস্ট করছিল। ওকে দেখে খাওয়া ছেড়ে একজন সার্ভেন্টকে বলে, আমি ঘরে যাচ্ছি, আমার খাবার ঘরে দিয়ে দিও।
আর এবার থেকে আমি ঘরেই খাবো, আমার ঘরেই দিয়ে আসবি তোরা। এই বলে চলে যায়। রানা কিছু বলতে যাবে কিন্তু বলতে পারে না, ও না খেয়েই বেরিয়ে যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্যেই মিস্টার অলোকেশ সরকার প্রতিনিয়ত এই সুন্দর সুন্দর গল্পগুলো নিয়ে আসেন। আপনাদের প্রতিটি লাইক আর কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। তাই গল্পটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে দিন আর কমেন্টে জানান আপনার অনুভূতি। ঋষি তনুকে নিয়ে যায় একজন ভালো ডক্টরের কাছে। কিছু টেস্ট করানোর পরে ডক্টর ঋষিকে শিওর করে তনু প্রেগনেন্ট। এটা শুনে তনু আর ঋষি দুজনেই খুব খুশি হয়। বাড়িতে এসে সবাইকে বলে, সবাই বেশ খুশি হয় সেটা শুনে। দুজনকেই কংগ্রাচুলেট করে। নেহা আর তুয়া তো তনুকে জড়িয়ে ধরে, আর নেহা বলে, আমি পিসি হতে চলেছি, এটা তো দারুণ খবর। আমাদের বাড়িতে একটা ছোট্ট প্রাণ আসবে। আমি তো ওর সাথে সারাদিন খেলবো। সবাই আনন্দ করছে আর মল্লিকা দেবী দূর থেকে দাঁড়িয়ে দেখছে। সেটা ঋষি আর তনু খেয়াল করে। তনু ঋষিকে নিয়ে ওপরে যায়। তনু, মল্লিকা মুখার্জিকে তোমার জেলে পাঠানো উচিত ছিল, কিন্তু তুমি আর তুয়া তাকে এই বাড়িতে রেখে দিলে। মল্লিকা মুখার্জিকে আমরা জেলে দিলে হয়তো উনি শাস্তি পেতেন, কিন্তু এই বাড়িতে থেকে সমস্ত কিছু সহ্য করাটা ওনার কাছে অনেক বড় শাস্তি হবে। আচ্ছা বাদ দাও, এইসব কথা এখন থাক। এখন তুমি রেস্ট নাও। ডক্টর যা বলেছেন তুমি কিন্তু সেসব একদম খেয়াল রেখো, বুঝেছো? তোমাকে সাবধানে থাকতে হবে। আমি কিন্তু তোমাকে নিয়ে কোনো রিস্ক নেব না। আমি সাবধানেই থাকবো, তুমি চিন্তা করো না। জানো, বাবা তোয়াকে কোচিং এ ভর্তি করিয়ে দিয়েছে। তোয়া উকিল হতে চায়। দেখো ঋষি, ও অনেক বড় উকিল হবে। আমার বোন বেশ গুন্ডা টাইপের, কেমন দেখো না, আমাকে একেবারে জব্দ করে দিয়েছে। উকিল হলে অবশ্যই ভালো হবে। একটা কথা বলো তো, অভি কি তুয়াকে খুব সাপোর্ট করে? শুধু সাপোর্ট না, তোয়াকে পছন্দ করে বলাটাও কিন্তু ভুল হবে না। আমার কি মনে হয় জানো তো, ও তোয়াকে ভালোবাসে। আমি ওর চোখে সেটা দেখেছি। হতেও পারে। আমি দেখেছি রোজ রাতে ফিরে একবার তুয়ার সাথে দেখা করতে যায় ওর ঘরে, আবার সকালে বেরোনোর সময় ওর সাথে দেখা করে যায়। কিন্তু আমার মনে হয় না এই সম্পর্কটা এগোবে। এই কেন, এই কথা কেন বলছো তুমি? তুমি অভির বাবা মাকে চেনো না। দেখো, তুয়া আমার বোন হলেও ও এতদিন একটা বস্তিতে ছিল, আর তুয়া খুব সাধারণ ভাবে থাকে। মাত্র উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছে। ওকে ওরা মেনে নেবে বলে তোমার মনে হয়? নেক্সট উইকে কলকাতায় আসছে ওরা, তখন দেখতে পাবে আমি কেন এসব কথা বলছি তোমাকে। এদিকে রানা বেশ ভালোই আছে, কিন্তু ঘরে এসে রাতে ঠিক মতো এখন ঘুমোতে পারে না। দুদিন ধরে বন্ধুদের সাথে পার্টি করে অনেক রাতেই বাড়ি ফিরেছে। এখন তো ওকে বলার কেউ নেই। ওর বন্ধুরা খুব খুশি যে রানা তার বউকে তাড়িয়ে দিয়েছে। আবার আগের মতো রানা নিজের লাইফস্টাইল লিড করছে। রানা নিজের মতো করে সমস্ত কিছু করছে, কিন্তু ভেতর থেকে ও খুশি হতে পারছে না। বন্ধুরা ওকে বোঝায় যে বাবা রাগ করে বসে আছে দেখে গলে গিয়ে যেন আবার নেহাকে ফিরিয়ে না নিয়ে আসে। ওর বাবা বেশি দিন তো আর রাগ করে থাকতে পারবেন না। তাই এই সমস্ত কথা শুনে রানা মনে মনে ভাবে, যা, নেহার থেকে তো মুক্তি পেয়েছি, বাবাকে আমি ঠিক মানিয়ে নেব। আজ নেহার সকালে উঠে শরীরটা খারাপ লাগছে। ডেটটা পার হয়ে গেছে, প্রায় 10 দিন হয়ে গেছে। তাই দোকান থেকে প্রেগন্যান্সি কিট এনে দেখে ও প্রেগনেন্ট। নেহা আজ বুঝতে পারছে না যে ও আজ খুশি হবে নাকি দুঃখ পাবে। চুপচাপ বসে থাকে। ওদিকে রানা আজ সকালে উঠে বাবার সাথে কথা বলবে বলে বাবার ঘরে যায়। শরৎবাবু নেহাকে ফোনে তখন বলেন, তুই ওই অপদার্থটার জন্য এই বুড়ো বাবাকে ছেড়ে চলে গেলি। কেন চলে গেলি রে মা? এটা তো তোর বাড়ি নাকি? আমি জীবনে ওর সাথে কথা বলবো না, তুই দেখে নিস। আমি ওকে ত্যায্য পুত্র করব। ওই ছেলেকে আমি মরলে আমার মুখাগ্নি করার অধিকার থেকেও বঞ্চিত করব। রানা এই কথাগুলো শুনে নিজেকে আর ধরে রাখতে পারে না। সমস্ত রাগ গিয়ে পড়ে ওর নেহার ওপরে। ঘরের ভেতরে ঢুকে ওর বাবার ফোনটা হাত থেকে ছিনিয়ে নেয়। আমার বাবা আমার সাথে কথা বলছে না, সেটাতে শান্তি হয়নি। আমার বাবার কানে বিষ ঢালছো যাতে আমার বাবা আমাকে ত্যায্য পুত্র করে। আর সেই ভয়ে আমি তোমাকে আমার বাড়িতে আমার জীবনে ফিরিয়ে আনবো? হ্যাঁ, সেটা কখনোই সম্ভব না। আমি তোমাকে কোনো মতেই ফিরিয়ে আনবো না। আমার জীবনে এসে আমার জীবনটা শেষ করে দিলে তুমি। তুমি আমার বাবাকে আর ফোন করবে না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কথাটা যেন মনে থাকে। এই বলে ফোনটা কেটে দেয়। তারপর ওর বাবাকে কিছু বলতে যাবে, তার আগেই ওর বাবা ওকে একটা জোরে থাপ্পড় মারে। আমি তোমাকে মানুষ করতে পারিনি। এই থাপ্পড়টা অনেকদিন আগেই তোমাকে মারা উচিত ছিল। নেহা আমাকে ফোন করেনি। নেহা আমার সাথে কথা বলবো বলে আমি ফোন করেছি, কিন্তু তুই যে ব্যবহার ওর সাথে করেছিস, ক্ষমা চাইতে আমি ফোন করেছিলাম। নেহার মতো হিরের টুকরো মেয়েটাকে ছেড়ে তুই ওই বন্ধুগুলোর পেছনে সময় কাটাচ্ছিস। মনে রাখিস, যেদিন তোর টাকা থাকবে না সেদিন ওরাও কিন্তু তোকে ছেড়ে চলে যাবে, তোর সঙ্গে থাকবে না। বেরিয়ে যা এখান থেকে। আমার ঘরে কখনো আসবি না তুই। নেহা ফোনটা কেটে দেয়। নেহা ফোনটা কাটার পরে মন খারাপ করে বসে থাকে। মনে মনে ভাবে, আমি কি করে বলবো যে আমি মা হতে চলেছি? না, আমি বলতে পারবো না। এইভাবে অপমান করতে পারলেও আমাকে, এই কথাটা এখন আমি কাউকে বলতে পারবো না। এই কথাটা মা জানতে পারলে ঠিক বলবে রানার কাছে ফিরে যেতে। রানার হাতে পায়ে ধরে আমাকে দিয়ে আসবে ও বাড়িতে। তাছাড়া রানাও কি এই সন্তানকে মেনে নেবে? ও তো সেদিন বললো এখন সন্তানও চায় না। বলেই দিয়েছিল সন্তান আসলে ওর জীবনটা নাকি বাধা পড়ে যাবে, আর সেটাও এখন চায় না। নেহা সিদ্ধান্ত নেয় এই কথা কাউকে বলবে না। ওর সন্তান ও নিজে মানুষ করবে। কালকে নেহার লন্ডনের ফ্লাইট, তাই লাঞ্চ করে বেরিয়ে যায় শপিং মলে কেনাকাটি করতে। রানাও ওই শপিং মলের 5th ফ্লোরে একটা রেস্টুরেন্টে মিটিং এসেছে।
করিডোরেও দাঁড়িয়ে আছে, তখনই পিছন দিক থেকে কেউ ওকে জড়িয়ে ধরে। রানা ঘুরে দেখে সিনা এসেছে। সিনা, তুমি এখানে? আমি শপিং করতে এসেছিলাম, তারপর তোমাকে দেখলাম। সেই দিনের পর খুব রাগ হয়েছিল জানো তো, তাই আর তোমার সাথে আমি দেখা করিনি, পার্টিতেও যাইনি। আজ সকালে সানি আমাকে বললো তুমি সেদিন তোমার বউকে বাড়ির থেকে নাকি তাড়িয়ে দিয়েছো। হ্যাঁ, ওর সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছো। ও মাই গড, আমি তো ভাবতেই পারছি না যে তুমি তুমি আমার জন্য নিজের বউকে তাড়িয়ে দিলে। আমাকে টক্কর মারার বদলে তুমি এইভাবে দেবে আমি তো ভাবতেও পারিনি। আমার গুরুত্ব তোমার কাছে তোমার বউয়ের থেকেও বেশি। সিরিয়াসলি, আমি সত্যিই তো ভাবতে পারিনি রানা। দেখো দেখো সিনা, ভুল ধারণা করো না। আমি তোমার জন্য কিছুই করিনি। আমি যা করেছি নিজের জন্যই করেছি। আমি নেহার কাছ থেকে মুক্তি চেয়েছিলাম, তাই ওকে বের করে দিয়েছি। ছাড়ো না। সিনা রানার হাতটাকে জড়িয়ে ধরে। যে কারণে হোক তুমি তোকে তাড়িয়ে দিয়েছো, এখন থেকে আমাদেরকে আর কেউ আটকাতে পারবে না দেখা করতে, পার্টি করতে। এই বলে জড়িয়ে ধরে ও রানাকে। রানা ওকে ছাড়াতে যাবে, তখনই সামনের দিকে তাকিয়ে দেখে নেহা দাঁড়িয়ে আছে। সিনা নেহাকে দেখে রানাকে আরেকটু চেপে ধরে। হ্যাঁ, আমাকে থাপ্পড় মারার শাস্তিটা পেয়ে গেছো। কেমন লাগলো তোমার? রানার বউ হয়ে বেশি উঠছিলে, তাই পাকাটা কেটে দিল রানা। জানো রানা, আমি নির্লজ্জ মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো নির্লজ্জ মানুষ আমি দুটো দেখিনি। ফুর্তি করে ছাড়া কিচ্ছু বোঝো না। দিনের বেলায় একটা মেয়েকে নিয়ে তুমি ঘুরছো এভাবে। নেহা, নিজের লিমিট ক্রস করো না। পাবলিক স্পেসে দাঁড়িয়ে কোনো সিন ক্রিয়েট একদম করবে না তুমি। আমি কার সাথে ঘুরবো, কি করবো, সম্পূর্ণ আমার ব্যাপার, তোমার দেখার দরকার নেই। তোমার সাথে আমার কোনো সম্পর্ক আর নেই। আমি কিন্তু এখনো তোমার স্ত্রী। রানা, তুমি নেহাকে ডিভোর্স দিয়ে দাও, তাহলে তো আর বারবার বলতে পারবে না যে ও তোমার স্ত্রী। ডিভোর্সের কথাটা শুনেই দুজনের বুকের মধ্যে গিয়ে বাজলো। মনে মনে খুব কষ্ট পাচ্ছে। নেহা তাই আর ওখানে দাঁড়ায় না, চলে যায় ওখান থেকে। দেখো সিনা, ডিভোর্সের ব্যাপারটা পার্সোনাল, এটা আমি তোমার সাথে ডিসকাস করতে চাই না। তুমি আমার উপরে রাগ করেছো হয়তো, তাই না? কিন্তু আমি ভুল কি বললাম বলো তো? তুমি তো নেহার সাথে থাকতেও চাও না, তাহলে ডিভোর্সটা দিয়ে দাও, দুজনেই মুক্ত হয়ে যাবে। আর তখন তুমি তোমার মতো করে জীবন কাটাবে। নেহা যেমন চায় ওর বর ওকে ভালোবাসবে, ওর কথা শুনবে, আর কোনো মেয়ের দিকেই তাকাবে না, মদ খাবে না, এমন কোন ছেলেকে না হয় ও আবারও খুঁজে বিয়ে করে নেবে, সুখে থাকবে। কি, বিয়ে করবে অন্য কাউকে? হ্যাঁ, ডিভোর্স হয়ে গেলে নিশ্চয়ই বিয়ে করবে অন্য কাউকে। ওর বাড়ির লোক নিশ্চয়ই ওর আবার বিয়ে দিয়ে দেবে, আর সেটা তো তোমার জন্য খুব ভালোই হবে না। আর তোমার ঘাড়ে এসে চাপতে পারবে না। ডিভোর্সটা দিয়ে দাও। নেহাকে আমি ভালো করেই চিনি, ও আমাকে ছাড়া আর অন্য কাউকে বিয়ে করবে না। আরে করবে করবে, সব করবে। ডিভোর্স হয়ে গেলে বিয়ে নিশ্চয়ই করবে। তুমি নিজের কাজে যাও, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। এই বলে চলে যায়। রানা অন্যদিকে গিয়ে একটা দোকানের সামনে দেখে নেহা কেনাকাটি করছে। বারবার ওর মাথায় সিনার একটা কথা ঘুরছে যে ওর সাথে ডিভোর্স হলে অন্য কাউকে বিয়ে করবে নেহা। এইসব ভাবতে ভাবতে গাড়িতে গিয়ে বসে থাকে অনেকক্ষণ ধরে। বন্ধুরা, ভালোবাসার ছোঁয়ার আজকের এই 24 নম্বর পর্বের সমাপ্তি এখানেই হলো। জীবনের আর সম্পর্কের এই জটিল গোলকধাঁধায় আজ আমরা যে মোড়ে এসে পৌঁছালাম, তা যেন সমাধানের চেয়েও আরও হাজারো কঠিন প্রশ্নের জন্ম দিয়ে গেল। তনু কি শেষ পর্যন্ত পারবে এই বিশাল সংকটের পাহাড় পেরিয়ে নিজের সততা প্রমাণ করতে, নাকি সময়ের নিষ্ঠুর পরিহাসে ঋষিরাজের বিশ্বাস চিরতরে হারিয়ে যাবে? অন্যদিকে তনুর এই লড়াইয়ে নেপথ্যে থাকা সেই চক্রান্তের জাল কতটা গভীরে ছড়িয়ে আছে তা জানতে হলে আপনাদের আর মাত্র কিছুদিন অপেক্ষা করতে হবে পরবর্তী 25 নম্বর পর্বের জন্য। আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগলো তা দয়া করে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আপনাদের প্রতিটি সুন্দর মন্তব্য আর গঠনমূলক মতামত আমার সমস্ত ক্লান্তি এক নিমিষে দূর করে দেয় এবং গল্পটিকে আরও নিখুঁতভাবে আপনাদের সামনে নিয়ে আসার অনুপ্রেরণা যোগায়। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী পর্ব আপলোড হওয়া মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন এবং শুনতে থাকুন আপনাদের মনের একান্ত প্রিয় ঠিকানা অডিও স্টোরি বাড়ি। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।